গতকালকে এনসিপির একটা সংবাদ সম্মেলন ছিল এবং সেই সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির বক্তব্য ছিল, পাশাপাশি 6 সিটি কর্পোরেশনে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেটা নিয়েও আসলে বক্তব্য ছিল। আমি একটু আখতারুজ্জামান বাচ্চু আপনাকে বলবো অ্যাডভোকেট হুমায়ুন নূরের বক্তব্যটা শুনতে, তাতে করে আপনার সঙ্গে আলাপ করতে একটু সুবিধা হবে। হুমায়ুন নূর, শুরুতে একটা বিষয় একটু বলবেন, মানে 6 সিটি কর্পোরেশনে যে প্রশাসক নিয়োগ করা হয়েছে, দলীয় প্রশাসক, আসিফ মাহমুদ সজীব ভাই এখানে বলছিলেন প্রাইজ পোস্টিং বা এরকম একটা মানে উপহার হিসেবে তাদেরকে এখানে বসানো হয়েছে যারা নির্বাচনে হেরেছেন বা নানা কিছু বলে তিনি বলেছেন যে তাদেরকে আসলে এই জায়গাটা দেওয়া হয়েছিল। আপনাদের দিক থেকে বিকল্প কোনো পন্থা ছিল কি? মানে 6 সিটি কর্পোরেশনে কারা আসলে থাকতে পারতেন ঠিক এই মুহূর্তে? আপনাকে ধন্যবাদ। দেখেন, না না, আসিফ আমি মাহমুদ আপনার কাছে আসবো, আখতারুজ্জামান বাবু আপনার কাছে আসবো। আমি একটু অ্যাডভোকেট হুমায়ুন নূরের বক্তব্যটা শুনে আসি, তারপর সেখান থেকে আপনার মন্তব্যটা জানবো। জি, একটু আনমিউট করে দিতে হবে, মিউট হয়ে আছে হুমায়ুন নূর। হ্যাঁ, দুইটা জিনিস আসিফ মাহমুদ সজীব ভাই স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে উনি বলতে চেয়েছেন যে 6 জন প্রশাসক, ওনারা 6 জনই দলীয় ব্যক্তি এবং তারা তাদেরকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে। 2 জন জাতীয় নির্বাচনে হেরেছে এবং 4 জন নমিনেশন চেয়েছিলেন, তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। পাশাপাশি এরা নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনের প্রভাব বিস্তার করবে এবং এর পাশাপাশি উনি বলেছেন যে উনাদেরকে যে উনারা যে নিয়োগ পেয়েছেন সেইটা তো চুক্তিভিত্তিক নিয়োগ, তাই না? কিন্তু সেই নিয়োগের কোনো ডেট দেয়া নাই, অ্যাজ ইফ উনারা পারপিচুয়াল পিরিয়ডের জন্য উনাদের নিয়োগ হয়েছে। সমস্যা যেই জায়গাটায় সেটা হচ্ছে যে এই স্থানীয় সরকার নির্বাচন কিন্তু আমরা অভ্যুত্থানের পরপরই চেয়েছিলাম এবং প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হোক সেটাই চেয়েছিলাম, কারণ স্থানীয় সরকার আচ্ছা, নির্বাচনে এখানে কিন্তু এখানে দলীয় ছোট করে একটা প্রতীকের কথা বলি, নির্বাচন হয় না এখানে এবং যদি যোগ্য ছোট করে একটা ব্যক্তিরাই তথ্য উঠে দিই, আসে। অ্যাডভোকেট হুমায়ুন ছোট করে একটা তথ্য দিই। এখানে স্থানীয় সরকার মন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে সিটি কর্পোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সে নির্বাচনটা আগে হবে এবং নিয়ম অনুসারে যদি এখনকার যিনি প্রশাসক আছেন তিনি যদি নির্বাচনে অংশ নিতে চান তাকে পদত্যাগ করেই আসলে অংশ নিতে হবে। তার মানে তারা তো জানে যে কবে তাদেরকে ছাড়তে হবে দায়িত্বটা। কিন্তু স্থানীয় সরকারের তো মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। মানে বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় সরকার যেগুলো আছে সেই সরকারগুলো মেয়রদের মানে বেশিরভাগেরই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ওই যেখানে মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেখানে তো এখনই নির্বাচন দিয়ে দেওয়ার কথা। অন্তত ঢাকার তো আমরা জানি যে মেয়াদ এখন আর নাই, তাইলে সেই জায়গাটা তো উনারা আবার করে প্রশাসক, দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছেন। জি, স্পষ্ট তো উনারা আগে স্থানীয় সরকার নির্বাচন চান নাই। এটার কারণ হচ্ছে উনারা নির্বাচনের পরে উনাদের দলীয় প্রশাসক বা দলীয় তত্ত্বাবধানে ওনারা এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চান বলে আগে ওনারা স্থানীয় সরকার নির্বাচনটা হতে দেন নাই। এটাই এখন স্পষ্ট। এইখানে দলীয় প্রভাব বিস্তার করা ছাড়া এই 6 জনের 6 জন কোনো যোগ্য ব্যক্তিকে না দিয়ে একেবারে দলীয় কেউ নমিনেশন বঞ্চিত, কেউ নির্বাচনে হেরে গিয়েছে, এরকম 6 জনকে যখন পজিশনে বসানো হয় প্রশাসকের পজিশনে, তখন তাদের কর্মকাণ্ড অবশ্যই প্রশ্নবিদ্ধ হওয়ার মতোই ব্যাপার। এবং তারা আদতে একটা সুষ্ঠু প্রহসনমূলক নির্বাচন ছাড়া একেবারে নিরপেক্ষ একটা নির্বাচন আয়োজন করবে, এইটা আস্থা রাখাটা খুবই খুবই কঠিন। কারণ বিকল্প এখানে কি লেভেল হতে প্লেইং পারতো? ফিল্ড বলতে কিছু নাই। যে হ্যাঁ, যে বিকল্প কি প্রশাসকরা হতে আছেন পারতো তারা দলীয় অ্যাডভোকেট ব্যক্তি, হুমায়ুন নূর? তারা দলের পারপাসই সার্ভ করবেন। হ্যাঁ, মানে জি, বিকল্প কি হতে পারতো আসলে, মানে এর বিকল্প কি হতে পারতো? ধরেন আপনি ওখানে তো নির্দিষ্ট প্রশাসক ছিলেন, তাই না? এই 6টা সিটি কর্পোরেশনের নির্দিষ্ট প্রশাসকরাই ছিলেন। তাদেরকে আপনি নিরপেক্ষ যদি মনে না করেন তাহলে আপনি নিরপেক্ষ দলমত নির্বিশেষে, আমরা তো দেখেছি যে ডক্টর জাহিদুর রহমান ভাই সবসময় বলতেন যে উনি বিএনপি করেন না। এই যে শান্তনু ভাই আছেন, উনিও বলেন যে বিএনপিতে উনার কোনো পদ পদবি নাই। তো উনাদের মতো যোগ্য ব্যক্তিরা যাদের কোনো দলে পদ পদবি নাই তাদেরকে বসাইতো। আমি তো বলবো শান্তনু ভাইও যদি বসতেন তাও আমি প্রশ্ন করতে আচ্ছা, পারতাম তাহলে না, একটু একটু কারণ কথা বলি। ওনার দলীয় স্বাগত পদ শান্ত, পদবি নাই। এরকম কি তো মনে যোগ্য হয়েছে মানে? লোকদেরকে হ্যাঁ, যদি না দিয়ে আপনি হুমায়ুন নূর, দলীয় আপনার এই যে লোকদের আইডিয়াটা বসান আইডিয়াটা এই অংশটা একটু ব্যাখ্যাটা একটু শুনি। স্বাগত শান্ত, মানে আমরা যখন কথা বললাম আমাদের নির্বাচন বিশ্লেষক এবং সাবেক নির্বাচন একজন কমিশনার ডক্টর জকরিয়া, তিনি বলছিলেন যে সাধারণত এগুলো করা হয় যারা নির্বাচনে হেরে গেলেন ঠিকই, কিন্তু তারা সরাসরি এই গণসংযোগের কারণে মানুষের সাথে মিশে গেছেন এবং তারা আসলে নগরীর সমস্যাটা জানেন, ইতোমধ্যে মানুষ তাদেরকে চেনে, সেই সুযোগটা আসলে গ্র্যাব করা। অ্যাডভোকেট হুমায়ুন খুব চমৎকার করে রেফারেন্স হিসেবে আপনার কথাই বললেন, আপনার মতো যারা আছেন তাদের কথা বললেন, একটু ব্যাখ্যা দেবেন? মানে প্রথম কথা হলো মেয়রের পোস্টটা বেসিক্যালি একটা পলিটিক্যাল পোস্ট। এইখানে রাজনৈতিক নেতারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে মেয়রের দায়িত্ব নেন। তখন কি বলা হয় যে উনি রাজনৈতিক লোক সুতরাং উনি কেন থাকবেন? এটা রাজনৈতিক। এখন এর আগে ইন্টারিম গভর্নমেন্ট যাদেরকে নিয়োগ দিয়েছিল
তারা তাদের পছন্দ মতো দিয়েছে। এখন তারা কি আশা করে যে নির্বাচিত এই সরকার এসে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা, জনগণের জন্য যে অঙ্গীকার নিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে সেই সার্ভিসটা দেওয়া, এইটা যারা আগে ইন্টারিম গভর্নমেন্ট তাদের পছন্দের যেই ব্যক্তিদের নিয়োগ দিয়েছে তাদের দ্বারা এটা করানো সম্ভব না। তাহলে পরিবর্তন অবধারিত ছিল। সেই পরিবর্তনটা যদি 2 মাস পরে নির্বাচন হয় 2 মাসের জন্যই হবে, 1 মাস পরে তফসিল ঘোষণা হলে 1 মাসের জন্যই হবে, কিন্তু পরিবর্তনটা অবধারিত ছিল। এখন পরিবর্তনের পরে কাকে দিবে? এইখানে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এই সরকারের দৃষ্টিতে পরীক্ষিত এবং মনে করে এরা যোগ্য পারবে, যেমন ধরেন ঢাকা সাউথে কাড়ে দিয়েছে মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে, তিনি অবিভক্ত ঢাকার ডেপুটি মেয়র ছিলেন এবং রাজনৈতিক নেতা হিসেবে পরীক্ষিত, তিনি অযোগ্য হলেন কি করে? উত্তরে কাকে দিয়েছে? ঢাকায় একজন সদ্য নির্বাচন করা এবং জামায়াতের আমিরের মতো একজন শক্ত প্রার্থীর ঘাম ঝরিয়ে দেওয়া নেতা, এইরকম জনপ্রিয় যোগ্য একজন নেতা, সুতরাং তিনি অযোগ্য হলেন কি করে? খুলনায় যাকে দিয়েছে এবং সেইখানে জামায়াতের আমির জয় পরাজয় নিয়েও নানান রকমের কানাঘুষাও আছে। খুলনায় যাকে দিয়েছে তিনি আগে মেয়র ছিলেন এবং বারবার নির্বাচিত করা যোগ্য, সুতরাং যোগ্যতার বিচারে তাদের নিয়ে কাউকে নিয়ে কোনো প্রশ্ন নাই, তারা অতীতে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। এখন দলীয় লোক এই জন্যই তারা দিয়েছে যে একটা সরকার সে তাকেই কোনো একটা জায়গায় বসাবে যে এই সরকারের তাদের যে ভিশন অ্যান্ড মিশন সেই পালসটা ধরতে পারবে, তাদের নীতিমালাটা ক্যারি করতে পারবে এবং ইমপ্লিমেন্টের সক্ষমতা রাখে। আপনার টিউনিং লাগবে তো সরকার এবং যার মাধ্যমে বাস্তবায়ন হবে তাদের মধ্যে যদি প্রপার টিউনিং না হয় তাহলে সরকারের যে মিশন ভিশন যে জনগণের জন্য যে কাজ করার অঙ্গীকার নিয়েছে করবে কি করে? ফলে এইটি ইস্যু না, ইস্যু হচ্ছে যাদের নিয়োগ দিয়েছে তাদের কাজ দেখে যদি সমালোচনার যোগ্য কিছু থাকে যে মনে হয় এটা অন্যায় করছে, আমরা সেটা ধরিয়ে দিই। একদম। আমি একটু অ্যাডভোকেট হুমায়ুনুর শেষ করবেন একটু। অনেকে আসলে সোশ্যাল মিডিয়াতে এভাবে বলছেন যে ছায়া মন্ত্রী পরিষদ, মানে মন্ত্রী পরিষদের অনুকরণে যেরকম একটা ছায়া মন্ত্রিসভা হচ্ছে, আপনারা কি এরকম প্রশাসকের বিকল্প হিসেবে আপনারা ছায়া প্রশাসক হিসেবে থাকতে পারেন কিনা 11 দলীয় জোটের পক্ষ থেকে? জি আচ্ছা, আমরা যেটা বলেছি ছায়া মন্ত্রিসভা করব, যে মন্ত্রিসভার কার্যক্রমগুলো যেখানে যেভাবে যা করা উচিত সেটা যেভাবে পরিচালিত হচ্ছে সেটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমরা ছায়া মন্ত্রিসভা করব এবং প্রশাসনিক সকল কাঠামোতে যারা দায়িত্বে থাকবেন তাদের কার্যক্রম চেক এন্ড ব্যালেন্সের জন্য আমরা অবশ্যই কমিটি গঠন করব এবং সেটা আমরা অবশ্যই অবজার্ভ করব। সায়ন্ত ভাইয়ের কথার রেফারেন্স আমি একটা কথা বলতে চাই, যে আমি যেই কথাটা বলেছি যে এই যে দলীয় নিয়োগ দলীয় পারপাস সার্ভ করার জন্য এবং স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করার জন্য আগে নির্বাচন না দিয়ে সরকার গঠন করার পর বিএনপি নির্বাচন দেওয়ার যে সিদ্ধান্তটা, শান্তনু ভাই কিন্তু একেবারেই আমার কথাটাই ইকো করলেন, উনি এক্সপ্লেইন করলেন। যেই রাজনৈতিক কর্মীদেরকে উনি পরীক্ষিত বলছেন তারা কিন্তু জনগণ দ্বারা প্রত্যাখ্যিত। 2টা আসনে নির্বাচন করেছেন, সেই দুইজনই ঘাম ঝরালেও জনগণ তাদেরকে কিন্তু জিতিয়ে আনতে পারেন নাই, কারণ জনগণের কম ভোটেই তারা হেরেছেন। আর অন্যরা তো মনোনয়ন পান না, নিশ্চয়ই দলই বিবেচনা করেছে যে ওনারা নির্বাচনে জিতে আসতে পারবেন না। তো এইটা আসলে ভাইয়ের কথায় আমি নিজে যেটা বলেছি সেই কথাটাই আমি বুঝতে পারলাম। বুঝতে পারছি, আপনার বক্তব্যটা স্পষ্ট। আমি এখানে হাসান মাহমুদ, আপনি কিছু যুক্ত করবেন কিনা? জি জি, সেটি হচ্ছে আজকে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে প্রশ্নটি তুলেছেন তিনিই কিন্তু প্রথমে নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন। আমরা 5ই আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি সারা দেশে ইউনিয়ন পরিষদের যে সকল চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনে যারা আসলে পালিয়ে গিয়েছেন সেখানে কিন্তু প্রশাসনের যে সকল কর্মকর্তা ছিলেন তাদেরকে কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সেখানে এজাজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছিল, যিনি প্রশাসনের কোনো কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন না এবং উনার যে কি রাজনৈতিক আইডিওলজি সেটি আমরা কখনোই দেখি নাই। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে দলীয় যে প্রশ্নটি উঠাচ্ছেন সেটি তো এজাজকে আমি কেন রাখবো? এজাজ কি প্রশাসনের কোনো কর্মকর্তা, কোনো ডিসি, এডিসি, কোনো কিছুই না। সারা দেশ সেট আপ হয়েছে, যেখানে চেয়ারম্যান গুলো পালিয়ে গিয়েছে সেখানে প্রশাসনের লোক দেওয়া হয়েছে, কিন্তু উত্তরে দেওয়া হয়েছে এজাজকে। এজাজ সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পছন্দের লোক এবং তার দ্বারা নির্ধারিত লোক। সুতরাং সরাবে, এটা স্বাভাবিক। নির্বাচিত সরকার আসছে, সুতরাং তার সেট আপ অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথম আইনটি লঙ্ঘন করেছেন। সেখানে যদি একজন প্রশাসনের কাউকে দেওয়া হতো, অ্যাডমিন ক্যাডার থেকে কাউকে দেওয়া হতো বা অন্যান্য ক্যাডার থেকে দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে হুমায়রা নূর আপু যে প্রশ্নটি উঠিয়েছেন সেটি যৌক্তিকতা থাকতো। অ্যাডভোকেট হুমায়ুন নূর।
হাসান ভাই, আমি কিন্তু আপনি যে প্রস্তাবনাটা বলেছেন যে যোগ্য ব্যক্তিকে এই জায়গায় বসানো, রাজনৈতিক শান্তনু ভাই বলেছেন রাজনৈতিক ব্যক্তি দিয়েই এই মেয়রের জায়গাটা চলবে, সেখানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে জনগণের প্রতিনিধি দিয়ে চলবে, এবং আপনি বলেছেন যোগ্য ব্যক্তি ওখানে যাওয়ার জনগণের কথা ছিল, প্রতিনিধি আমি এই কিন্তু মুহূর্তে সেই কথাটাই বলেছি। বুঝতে পারছি। আমি জনগণের আমি আসলে প্রতিনিধি দুজনের তো বক্তব্যটা এটাই স্পষ্ট। বলেছে। আমি এই জায়গায় হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই পরবর্তীতে আবারও আসবো এই জায়গা থেকে। আখতারুজ্জামান বাচ্চু, আপনি শুনলেন দুজনের কথা, অ্যাডভোকেট হুমায়রা নূর এবং হাসান আল মামুন। দিন শেষে একটা বিষয় আসলে সবাই প্রত্যাশা করে যে দলীয় প্রশাসক হলেও দলীয়করণটা হবে না। মানে আপনি কি কোনো আশাবাদ দিতে পারেন, কোনো পর্যবেক্ষণ দিতে পারেন, এবং যারা যে কথা বললেন সেই জায়গা থেকে কোনো ব্যাখ্যা দিতে আমি পারেন? আসলে আপনার প্রশ্নটা ঠিক মতো শুনতে পারি নাই, আচ্ছা, আমি আরেকবার বলি। বলছিলেন হুমায়রা নূরও বলছিলেন, হ্যাঁ। দুজনের কথার মাঝে আপনার কথা হারিয়ে গেছে। আচ্ছা, আমি আপনাকে একটু রিপিট করি। আমাদের যে 6 সিটি কর্পোরেশনে, সেখানে বিএনপির পক্ষ থেকে আমরা দেখলাম প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে এবং একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী স্পষ্ট করেছেন 6 জন প্রশাসক, দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এটা নিয়ে আসলে এনসিপির পক্ষ থেকে একটা অভিযোগ হয়েছে, যারা নির্বাচনে হেরে গেছেন, জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছেন, তাদেরকে আসলে পুরস্কার হিসেবে এখানে বসানো হয়েছে, কিংবা যাদেরকে নমিনেশন দেয়নি। এবং এরও একটা ব্যাখ্যা কিন্তু তাদের দিক থেকেও উল্লেখ করা হয়েছে, যেটার একটা ব্যাখ্যা হাসান আল মামুন দিয়েছেন যে এই নিয়মটা সবার আগে ভেঙেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মানে পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? জি। দেখেন, আমি হুমায়ুন নূরকে একটি প্রশ্ন করতে চাই যে এজাজ আহমেদ উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ছিলেন, উনি কোন নির্বাচনে জিতে এসেছিলেন বা কতটা জনপ্রিয় ছিলেন, ওনার কতটা অভিজ্ঞতা ছিল, কোথাও নিয়োগ দেওয়ার আগে ওনাকে কেউ চিনতেন কিনা, জানতেন কিনা, উনি কোনো জায়গার প্রশাসক ছিলেন কিনা, কোনো সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কিনা, বা উনি কোথাও নির্বাচিত ছিলেন কিনা। আমার এই প্রশ্নটা ওনাকে আমি করলাম। দ্বিতীয়ত হলো যে দেখেন, আমাদের সায়ন্ত সাহেব যথার্থই বলেছেন। দেখেন, এখানে আব্দুল সালাম সাহেব ডেপুটি মেয়র ছিলেন, তারপর মানে ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে, এখানে সিটি কর্পোরেশন অনেক কাজ করেছেন। আপনারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে প্রশ্নটি করেছেন, সব কিছুর ব্যত্যয় ঘটিয়ে উনি যে কাজগুলি করে গিয়েছেন, সবচেয়ে বিতর্কিত কাজগুলি করে গিয়েছেন, এবং ওনার মুখে আসলে এটা এই প্রশ্নটা করা মানে অনেকটা আমার মুখে বলা উচিত কিনা আমি জানি না, ভূতের মুখে রাম নামের মতো। আসলে আমরা এক সময় দেখতাম যে সমালোচনার জন্য সমালোচনা করা, একটি যখন বাজেট পেশ করা হতো আগেই ব্যানার বানিয়ে রাখা হতো সেটার বিরোধিতা করা, মানে বাজেট কিন্তু পরেও নাই, বাজেটে কি আছে বা নাই। এখন বিষয়টা হলো যারা প্রশাসক নিয়োগ হয়েছেন তারা যথেষ্ট দক্ষ, অভিজ্ঞ, এবং একটি সরকার গঠিত হয়েছে। সেই সরকারটি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার। এখন দেখেন, সিটি কর্পোরেশন যদি প্রশাসক না থাকে, আমাদের মাননীয় মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী উনি যথার্থই বলেছেন খুব দ্রুত স্থানীয় সরকার নিয়োগ দিবেন, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দিবেন। নির্বাচনের আগে আপনার এই সিটি কর্পোরেশন গুলো দেখেন, মেগা সিটি, ঢাকা হলো মেগা সিটি, দুটি সিটি কর্পোরেশন, এবং যেগুলিতে আখতারুজ্জামান বাচ্চু, আসলে কেন এটা বলা হচ্ছে জানেন? মানে আমাদের পূর্ব অভিজ্ঞতা ভালো না, আমাদের জনগণ মানে নানা রকমের দুর্নীতি দেখে অভ্যস্ত হয়ে গিয়ে এখন বিশ্বাস করতে তাদের কষ্ট হয়। তো এই জায়গা থেকে আপনারা কিভাবে আশাবাদটা দিতে পারেন যে দলীয়করণ হবে না? দেখেন, আপনি যদি আমাদের জিয়াউর রহমানের শাসনামল দেখেন, দুর্নীতি ছিল না। আমাদের বেগম খালেদা জিয়ার শাসনামল দেখেন, দুর্নীতি ছিল না। আপনি দেখেন এখন আমাদের নেতা তারেক রহমান যেন আরেক জিয়াউর রহমান, রাষ্ট্র ক্ষমতা গ্রহণের সাথে সাথে যে পরিবর্তনের সূচনা করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স উনি ঘোষণা করেছেন, এবং রাষ্ট্রের ব্যয় সংকোচনের নীতি ঘোষণা করে এবং জনগণের কল্যাণে কাজ করার জন্য, দেশ গড়ার প্রত্যয় নিয়ে উনি কাজ করছেন। এখন আপনারা যদি মর্নিং শোজ দ্য ডে, উনি শুরুতেই যে সূচনা করেছেন, সারা দেশের মানুষ যেখানে প্রশংসা করছেন, আমাদের হুমায়রা নূররা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনারা আসলে ওই যে এখন তো ওনারা ওয়েস্টিনে হাঁস খেতেন, এখন ওয়েস্টিনে হাঁস খাওয়া বন্ধ, এখন কিছু বলতে হবে, একটা বলার জন্য বলা, বিরোধিতার জন্য বিরোধিতা করা। আমরা চাই সর্বত্র নিয়োগ হয়েছেন, তারা যথেষ্ট অভিজ্ঞ, তাদের কাজ ভালো যদি হয় সেই কাজ দেখে, তাদের কর্ম দেখে মূল্যায়ন করুক, সমালোচনা করুক। আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা প্রত্যাশা করি।